সময়টা যা যাচ্ছে অন্তত বাংলার ক্ষেত্রে সাধারণ যুব থেকে শুরু করে বৃদ্ধ তারা প্রত্যেকেই নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি হঠাৎ কেন এটা দিয়ে শুরু করছি, তার কারণ আজ যাদের জন্য আমরা কথা বলবো তারা হলো চাকরিহারা চাকরি প্রার্থী। দেখুন, আমি যখন এই প্রেজেন্টেশন দিচ্ছি আমার সত্যি একটু গলা শুকিয়ে আসছে, তার কারণ কিছু জায়গায় যখনই এই বিষয়টি নিয়ে আমরা ভাবছি আমরাও সত্যি হতবাক হচ্ছি যে এটা কোন ধরনের রাজনীতির শিকার নাকি দুর্নীতির শিকার, ঠিক কোন জাতাকলে পড়ে এই চাকরিহারারা তারা বিশেষ করে যাদের স্কুলে যাওয়ার কথা তারা আজ রাজপথে আমরা জানি না। কিন্তু যে বিষয়গুলো নিয়ে সত্যিই কথা বলতে হবে তা হলো ঠিক এই ঘটনার সূত্রপাত কীভাবে। দেখুন, আপনারা প্রতি বছর হয়তো পরীক্ষা দিচ্ছেন, সেই পরীক্ষাতে কখনো আপনারা সুযোগ পান, পরীক্ষা দেন, আপনারা অ্যাপটিটিউড টেস্ট হয়, দেন আপনাদের ভাইভা ভয়েস হয়, দেন আপনারা হয়তো সেই চাকরিটা পান এবং কখনো বা পান না। হতেই পারে আবারও জীবনে নতুন উদ্যমে আপনাদের লড়াইটা করতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই লড়াইটা বা এই উদ্যমটা কখন আসবে? যখন আপনি জানবেন যে আপনার সঙ্গে সবটা ফেয়ারলি হচ্ছে, অর্থাৎ সেখানে কোনো দুর্নীতি নেই এবং কার্যত আপনি এক্সাম দিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন এবং সেই পরীক্ষা দিয়ে সঠিকভাবে হয় আপনি চাকরিটা পাচ্ছেন অথবা চাকরি পাচ্ছেন না। কিন্তু এর মাঝে যখন এই দুর্নীতি শব্দটা চলে আসে তখনই প্রশ্ন ওঠে, তাহলে সাধারণ ছাত্রছাত্রীরা ঠিক কী কারণে পড়াশুনো করেছিলেন? কেনই বা তারা পরীক্ষা দিলেন? কেনই বা তারা সরকারকে দিনের পর দিন ভোটটা দেন? এবার অনেকে বলবেন শিক্ষার সঙ্গে ভোটের কি সম্পর্ক? আচ্ছা, আমরা ভোট কেন দিই? শিক্ষা, স্বাস্থ্য, নিজস্ব গণতান্ত্রিক অধিকার এসবের জন্যই তো দিই। অন্তত আগামী 5 বছরে আমাদের অবস্থান কোথায় এসে দাঁড়াবে, আমাদের শিক্ষা কোন জায়গায় দাঁড়াবে, স্বাস্থ্য কোন জায়গায় দাঁড়াবে, বেকারত্ব কোন জায়গায় দাঁড়াবে, আমরা আদৌ খেতে পারবো কি পারবো না, এসবের হিসেবেই তো আগামী 5 বছরে যে সরকার আসবে, যাদেরকে আমরা নিয়ে এলাম, তারা দেবেন। কিন্তু এসবের মাঝে যদি স্ক্যাম বা দুর্নীতি শব্দটা চলে আসে তাহলে কি সত্যি আমরা সঠিক সরকার নির্বাচন করলাম নাকি কোনো জায়গায় গলতি থেকে গেল বা ভুল থেকে গেল? কিন্তু দেখুন, আজ সরকার নির্ধারণ, সরকারকে নিয়ে কাটাছেঁড়া করা আমাদের কাজ নয়। আমাদের মূল কাজ ইস্যুভিত্তিক কথা বলা এবং ঠিক কোন ইস্যুতে আমরা কথা বলছি তা আপনাদের সামনে বিশ্লেষণ করা। 25,752 জন চাকরি প্রার্থী যারা চাকরি পেয়েছিলেন তারা চাকরি হারিয়েছেন। 25,752 জন, একটি হিসেব শুধু আপনাদের থেকে দূরে রাখছি, তার কারণ মানবিকতার খাতিরে তার চাকরিটা বহাল রয়েছে। কিন্তু 25,752 জনের চাকরি বহাল নেই। তারা কার্যত এখন সহায় সম্বলহীন অবস্থায় রাজপথে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে। আমি যেই মোমেন্টে এই শো করছি, আপনারা যেই মোমেন্টে ঠিক ঘরে বসে আপনাদের ড্রয়িং রুমটাতে ট্র্যাক টিভি বাংলা দেখছেন, তখন তারা হয়তো রাস্তায় বা তাদের পরিবার হয়তো হাহাকার করছে যে কি হয়ে গেল। 16 সাল থেকে 25 সাল অবধি যারা চাকরি করলেন, 9 বছর ধরে যারা চাকরি করলেন, তাদের হঠাৎ করে পেটের ভাতটা কে কেড়ে নিল? সুপ্রিম কোর্ট কেড়ে নিল? সত্যি কি বিচারপতি কেড়ে নিলেন? নাকি কাড়লেন কোনো এক দুর্নীতির আষ্টে পিষ্টে যে দুর্নীতি বাসা বেঁধেছে সেই সব অসাধু ব্যক্তিদের ভিড়? কারা কাড়ল? জানতে হবে তো কারা এর নেপথ্যে কাজ করলো এতদিন ধরে। কেন 1 বছর ধরে সরকারকে সময় দেওয়া সত্ত্বেও, এসএসসি অটোনোমাস বডিকে সময় দেওয়া সত্ত্বেও 1 বছর পরেও চাল আর কাকড়কে আলাদা করা গেল না এবং এই অসহায় চাকরিহারা মানুষগুলো আজ রাজপথে দাঁড়িয়ে তারা বলছেন, বিশেষ করে যারা এই যোগ্য চাকরি প্রার্থী, সেই সব যোগ্য ব্যক্তিরা অযোগ্যদের ভিড়ে, অযোগ্যদের শুধুমাত্র বাঁচানোর তাগিদে তারা তাদের চাকরিটা হারালেন। দোষ কার? দায় কে নেবে? আজ বিশ্বাস করুন, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এত কিছু প্রশ্ন আপনাদের সামনে রাখবো, আর এমন কিছু প্রশ্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের করব, তাদের মধ্যে যদি 1%ও কথা দিচ্ছি রাজনীতির কোনো গন্ধ পাই, আজ আপনাদের সামনে অঞ্জন ট্রাইব টিভি বাংলায় আপনাদের কথা বলবে, প্রশ্ন করবে ধার এবং দেখব রাজনীতি ঊর্ধ্বে নাকি মানবিকতা। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখনটি ঘড়ি কাটা সন্ধ্যে 7টা, আর আজ মূল আলোচনার বিষয় দুর্নীতির জাতাকলে চাকরিহারা চাকরি প্রার্থীরা তাদের দিন গুনছে রাজপথে। আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিস্তারিত আলোচনা। দেখুন, বাতিল প্যানেল কান্না চাকরিহারাদের, কোথায় যাবেন, কি করবেন, উঠছে প্রশ্ন।
শীর্ষ আদালতে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। 2016 সালের এসএসসি নিয়োগের সম্পূর্ণ প্যানেলই বাতিল করে দিল দেশের শীর্ষ আদালত। আগেই এসএসসিতে 26,000 নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের সেই সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট। 2016 সালের এসএসসি পরিচালিত নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ব্যাপক দুর্নীতির অভিযোগে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এসএসসি মামলায় প্রায় 5,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতার হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়, মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। বৃহস্পতিবার হলো সেই মামলারই রায়দান। চাকরি হারালেন প্রায় 26,000। রায় বেরোতেই কান্নায় ভেঙে পড়েন চাকরিহারারা। উনি হয়তো এটাই চেয়েছিলেন, যার জন্য এতটা খুলেআম দুর্নীতি হয়েছে, না হলে হতো না। উনি কি জানতেন না? সত্যি কথা বলুন তো, এই রাজ্যে আমাদের একটা পাতা নড়ে না ওনার মানে অগোচরে। উনি জানতেন না যে এইসব জিনিসগুলো হচ্ছে? শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, লজ্জার বিষয়। কতটা লজ্জার বিষয় এটা? হ্যাঁ, লজ্জা করে না? ওকে তো 7 বার মানে ফাঁসি দেওয়া উচিত ছিল। জেলে কি করছে ও? বেঁচে আছে কেন এখনো? কি শাস্তি হয়েছে? ও জেলটা ওর জন্য উপযুক্ত জায়গা নয়। উনি জানতেন না এই এত দুর্নীতি হলো কি করে? উনার প্রশ্রয় ছাড়া কি হয়েছে? তাহলে আমরা কি করব? কিন্তু মনে বিশ্বাস ছিল যে বিচার ব্যবস্থা বলে কিছু এখনও বেঁচে আছে, সেটার ওপর বিশ্বাস এবং সম্মান সব কিছুই ছিল। আজকে সেগুলো সবই গেল। তাহলে তদন্ত করার দায়িত্ব সিবিআইয়ের হাতে ছিল, আরও অনেক সংস্থার হাতে ছিল। তারা যদি ব্যর্থ হয়, তাদের ব্যর্থতার দায় কি আমাদের? তার জন্য আমরা এইভাবে ভুগবো? এত বছর ধরে চাকরি করার পরে চাকরি চলে যাওয়া এইভাবে, এটা কি সম্ভব? যোগ্য অযোগ্য আলাদা করতে কারা পারলো না? এতে তো আমাদের কোনো দায় ছিল না। এক ধাক্কায় সম্পূর্ণ প্যানেল বাতিল সুপ্রিম কোর্টের। কোথায় যাবেন চাকরিহারারা? তাদের ভবিষ্যৎ কি? প্রশ্ন তুলে সরব বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজকে যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না। আমরা খুব শীঘ্রই এর বিরুদ্ধে পথে নামছি। ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে আন্দোলন করবে। রামনবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে এর বিরুদ্ধে নামবে। পিছিয়ে নেই বাম কংগ্রেসও। রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ সুজন চক্রবর্তীর। 1 বছর সময় পেলেও সরকার কেন যোগ্য অযোগ্য বিচার করতে পারল না? কেন হাজার হাজার ছেলেমেয়ের জীবন নষ্ট হলো? প্রশ্ন তুলেছেন সিপিআইএম নেতা। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করবে। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে? হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে কেন? কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে। যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল, তাদের কার্যত বার করে দেওয়া হলো। লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত। লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত। যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি মারল এইভাবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে। ভয়াবহ। চাকরি বাতিল ইস্যুতে প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুমন রায়চৌধুরী এবং প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। তারা কি জানিয়েছেন শুনে নেব। সুপ্রিম কোর্ট যেটা আপহেল্ড করলেন হাইকোর্টের রায়, সেটা এই তৃণমূল সরকারের গালে একটা রাজনৈতিক থাপ্পড়, একটা বিচার বিভাগের থাপ্পড়। এই থাপ্পড় একদিন না একদিন খাওয়ারই ছিল। আজকে আমি সেই সব অযোগ্য প্রার্থীদের প্রশ্ন করছি সমবেদনার সঙ্গে যে আপনারা যে পদ্ধতিতে, যে ইললিগাল প্রসেসে চাকরি নেওয়ার চেষ্টা করলেন, এই তৃণমূল নেতা, মন্ত্রী, প্রমোটার এদের পয়সা দিয়ে ঘটি বাটি বিক্রি করলেন, বাড়ি পুকুর জমি জমা বিক্রি করলেন, লাভটা কি হলো?
যোগ্যতার নিরিখে চাকরি পেলে আজকে তো এই দিন দেখতে হতো না। চাল আর কাপড় আলাদা করা গেল না। এই সারা বাংলা জুড়ে যে হাজার হাজার ছেলে মেয়ে আজকে রাস্তায় বসে আছে, এই যে অব্যবস্থা, এই যে দুর্নীতি, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একটা দপ্তর, শিক্ষা দপ্তরের আমলা, মন্ত্রী, শান্ত্রী সব জেলে, কিন্তু মাথারা আজও অধরা। এই টাকা পয়সার ভাগ ওপরতলা পর্যন্ত গেছে। শুধুমাত্র এরা নয়, এই অর্গানাইজ সিস্টেমিক করাপশানের বলি হলো বাংলার ছেলেমেয়েরা। এই তাদেরকে আজকে এই সরকারের দুর্নীতির জাঁতাকলে পিষে শেষ হতে হলো। এর দায় এবং দায়িত্ব এ রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকেই নিতে হবে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালে গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এই মামলায় মিডলম্যান প্রসন্ন কুমার রায় ও প্রদীপ সিনহাকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও। গত বছর 22 এপ্রিল কলকাতা হাইকোর্ট 2016 এসএসসি প্যানেল সম্পূর্ণ বাতিল করার রায় দেয়। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় এই প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ। পরবর্তীতে রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। 2024 মে মাসে শীর্ষ আদালত এসএসসি নিয়োগের ক্ষেত্রে নেওয়া হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ জারি করে। তবে সিবিআইকে এই বিষয়ে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। গত 10 ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয়েছিল এই মামলার শুনানি। বৃহস্পতিবার হলো এসএসসি মামলার রায়দান। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল প্রায় 26,000 চাকরি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। যেমন কথায় আছে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনেই সমান দোষী হয়। প্রবাদ বাক্যে নাই বা গেলাম, তার কারণ শিক্ষা জাতির মেরুদণ্ডটা তো ভেঙে গিয়েছে। দুটো লাইন একটু নয় কম বললাম। অন্তত সাধারণ মানুষ, অন্তত চাকরি প্রার্থীরা, তাদের জন্য এই নীতিকথার থেকে না অনেক ঊর্ধ্বে তারা চলে গিয়েছে। তাই আজ আপনাদের সামনে বাড়তি কথা না বলে সরাসরি প্যানেল ডিসকাশনে আসবো এবং যারা যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্বও সারবো। কিন্তু বিশ্বাস করুন, তার আগে আপনাদেরকে একটি ছোট্ট ডিসক্লেমার দিয়ে রাখি। আমরা চাইলেই পারতাম কোনো চাকরি হারাকে আজ প্যানেল ডিসকাশনে রাখতে, কিন্তু আমাদের টিআরপি মূল ইম্পর্টেন্ট বিষয় নয়। আজ আমরা আলোচনা করতে বসেছি এবং রায় জানতে চাইছি ঠিক তারা কি ভাবছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা। তার কারণ যে ঘটনা ঘটেছে, এরপরে অন্তত কোনো চাকরি হারাকে এখানে ডেকে নিয়ে এসে তাকে প্রশ্ন করা, তার ভেতরে কি চলছে এইসব জিজ্ঞেস করে কাটা খায় নুনের ছেটাটা অন্তত ট্রাইব টিভি বাংলা দিতে চায় না। আমি এখানে সরাসরি পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক, তৃণমূল মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপি সমর্থক, বিজেপি নেতা। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক, কংগ্রেস নেতা। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের চারজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আমি প্রথমে একটি ডিসক্লেমার দিয়ে রাখছি, আজ এখানে দয়া করে কেউ পলিটিক্যাল এজেন্ডা তৈরি করবার চেষ্টা করবেন না, তাহলে জনতার রায়ে, জনতার প্রশ্নে আমার প্রশ্ন অত্যন্ত ধার হবে, যেটা সহ্য করার ক্ষমতা হয়তো আপনাদের একটু কম থাকবে। এটা আগেই বলে রাখছি। তাই রাজনীতি করবেন না, সোজা কথা সোজাভাবে বলবেন। আমি প্রথমেই চলে যাব গৌরাঙ্গবাবুর কাছে। গৌরাঙ্গবাবু, এখনও বিশ্বাস করেন পার্থ চট্টোপাধ্যায় ভালো লোক, সঠিক লোক, দুর্নীতি করেননি? দুর্নীতি তিনি করেননি। সিপিএম এবং কংগ্রেসের ষড়যন্ত্রের এবং বিজেপির ষড়যন্ত্রের শিকার। সুপ্রিম কোর্ট তাহলে এখন সিপিআইএম আর বিজেপির কথায় চলছে? সুপ্রিম কোর্ট হয়েছে আছে। এসএসসি কার আন্ডারে ছিল? এসএসসি কার আন্ডারে ছিল গৌরাঙ্গবাবু? কোর্ট যে দিয়েছে, সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যোগ্য অযোগ্যের তালিকার লিস্ট 5,000, 26,000-এর মধ্যে থেকে 5,000 বাদ দিয়ে 21,000-এর লিস্ট করে সিবিআই এর হাতে এসএসসি বোর্ড দিয়ে দিয়েছিল। সেটা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের নজরে এসেছে, কিন্তু এখানে সিপিএম এর আমি তর্কের খাতিরে কিছু কোনো জন্য মেনে নিলাম 5,000 অযোগ্য মেনে নিচ্ছেন তো? কোর্টের বিষয় 5,000 মেনে নিচ্ছেন তো অযোগ্য? 5,000 যোগ্য এবং অযোগ্য যে কথা বলা হচ্ছে, আজকে যোগ্যের সাথে অযোগ্যের যদি তুলনা করা হয়, আজকে যদি চাকরি যদি পেন্ডুলামের মতো ঝুড়তো, তাহলে 5,000-এর ক্ষেত্রে হতো। বিচার কি হয়েছে? আপনি গোল গোল ঘোরাচ্ছেন কেন? আমি আপনাকে একটা সোজা প্রশ্ন করেছি, আপনি নিজেই তো বলছেন যে 5,000 এসএসসি থেকে পাঠানো হয়েছে হলফনামায়।
হ্যাঁ কি না? কি 5,000 জন এসএসসির হলফনামাতে পাঠানো হয়েছে যে 5,000 লোক অযোগ্য, হ্যাঁ অথবা না? ডেফিনেটলি পাঠানো হয়েছে, মানে নিশ্চয়ই পাঠানো হ্যাঁ। হয়েছে অযোগ্য, তাহলে এসএসসি কার আন্ডারে ছিল? দেখুন, এসএসসি একটা অটোনমাস বডি। এসএসসি শিক্ষামন্ত্রী কে ছিলেন? মতো করে তৈরি করতে পারে। শিক্ষামন্ত্রী কে SSC ছিলেন? তার মানে আপনি বলতে চাইছেন এসএসসি শিক্ষামন্ত্রীর আন্ডারে আসে না? অটোনোমাস বডি বলে শিক্ষামন্ত্রীর কোনো এখানে হস্তক্ষেপ নেই? সরকার, দেখুন সরকার, বর্তমান সরকার যখন এটা দলগত সরকার, এটা সিপিএম বা বিজেপির মতো বিজেপির মতো একদম পার্টি লেভেল থেকে উঠে আসা বা পার্টি অফিসে বসে লিস্ট তৈরি করে না তৃণমূল কংগ্রেস আগে সিপিএম এর সময় বা বিজেপির সময় পার্টি অফিসের মতো লিস্ট তৈরি হতো, সেই লিস্টে চাকরি পেত বা চাকু পোতা কেস ছিল বা চিরকুটে ছিল। এই সরকারের সময় যার যেটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টই এটার দায়িত্বে থাকে এবং এখানে সরকার বা মন্ত্রীরা সেক্ষেত্রে হস্তক্ষেপ করে না। বুঝতে হবে বিষয়টা। সরকারের সাথে অটোনমাস বডির অনেক কিছু পার্থক্য রয়েছে, এটা ব্যাপারটা বুঝতে লাগবে। চিরকুটেও চাকরি হয় সুপ্রিম না। কোর্টের ভার্ডিক্টটা দেখেছেন গৌরাঙ্গবাবু? সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা দেখেছেন? কিন্তু আজকে দেখুন, রাজ্য সরকার, এই সরকার, সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা দেখেছেন? এই সরকার যদি পুনর্বহাল করবে, পৃথিবীর কারো শক্তি রয়েছে 26,000 চাকরি খেয়ে নিবে? পৃথিবীর কারো চাকরি শক্তি চলে রয়েছে? গিয়েছে এখনো পর্যন্ত এই আপডেট, এই আপডেট বলছি যে আপনাদের বা আমার মিডিয়া বা ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকাদের চিন্তা করার বিষয় নয়। 26,000 চাকরিতে ছিলেন, তারা আছেন এবং তারা থাকবেন। পৃথিবীর আচ্ছা, কোনো আচ্ছা। শক্তি নাই তাদেরকে আচ্ছা, তার মানে আপনারা এখন বলতে চাইছেন আপনারা সুপ্রিম কোর্টের থেকেও ঊর্ধ্বে উঠে গেছেন, এটা বলতে চাইছেন? 100% ফুল ভার্ডিক্ট করেছে। যদি প্রথমত রাইট টিভি বাংলা গৌরাঙ্গবাবু যা বলছে তার দায় নেয় না, তার কারণ কোনো বিচারপতি সম্পর্কে বা সুপ্রিম কোর্ট সম্বন্ধে কারো বা কোনো ব্যক্তির বলার রাইটস নেই, তারা কন্ডেম করতে পারেন না, তাদের ওপিনিয়ন দিতে পারেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আজ সাংবাদিক বৈঠকে এই কথাটি বলেছেন, আর গৌরাঙ্গবাবু একেবারে অকপট বলে যাচ্ছেন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট তিনি মানেন না, বলছেন তো? যিনি হাইকোর্টের বিচারক দিয়ে পেন্ডুলামের মতো ঝুলিয়ে দিয়ে যিনি বিজেপির সাংসদ হতে পারেন, এবং যে আরেকজন বিচারক বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, সুতরাং এই সময় যে রাতের অন্ধকারে কোনো একটা ওয়াকআপ বিল পাস হয়, এই সরকারের সময় সেটা মেনে নেওয়া, এটা অকল্পনীয় নয়, সত্যি ঘটনা। বিচার হচ্ছে নাকি? এখন কি বিচার হচ্ছে? যারা দোষী না, তাই সেই দোষী ছেলে মেয়েগুলোকে, যারা অপরাধী না তাদেরকেও হচ্ছে সেম কাঠগড়ায় ঝুলানো হলো। এটা কি বিচার হলো? এটা কোনো বিচার হয়েছে? এটা থেকে লোয়ার কোর্ট বিচার জাজমেন্ট দেয়, লোয়ার কোর্টের বিচার হয়নি। আমি জানি না যে গৌরাঙ্গবাবু ঠিক কি বেসিসে কথাগুলো বলছেন। আমাকে এখানে অবশ্যই রাজনৈতিক বিশ্লেষকের কাছে যেতে হবে। আমি বিশ্বাস করুন, আমি চাইলেই এই কথাগুলোকে সরাসরি কংগ্রেস বা বিজেপির কাছে পৌঁছে দিয়ে একটি গরম শো করতে পারি, চাইলেই করতে পারি। আলীবাবু কিছু বলবেন, রতনবাবু কিছু বলবেন, কিন্তু আমি রাজনৈতিক বিশ্লেষকের থেকে গঠনমূলক কিছু উত্তর নেব। আমি আজ প্যানেল ডিসকাশনে সত্যিই কোনো রকম গড়িমসি করতে চাইছি না। আমি এখানে সরাসরি সুকান্তবাবুর কাছেই যাব। সুকান্তবাবু, গৌরাঙ্গবাবু যা বলছেন নিশ্চয়ই আপনি শুনতে পেয়েছেন। আমার কথা অত্যন্ত স্পেসিফিক। সুপ্রিম কোর্ট তাহলে এখন রাজ্য সরকারের বেসিসে, রাজ্য সরকার এখন সুপ্রিম কোর্টের থেকেও ঊর্ধ্বে উঠে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট তারা মানতে চাইছেন না। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে যা বলছেন, গৌরাঙ্গবাবু প্যানেলে বসে থেকে তার একেবারে বিপরীত দিকে অ্যাঙ্গেল দিয়ে অন্যরকম কিছু বলার চেষ্টা করছেন। তাহলে কি উচ্চ নেতৃত্ব, নিম্ন নেতৃত্ব, সব নেতৃত্ব এই একাকার হয়ে যাচ্ছে, দুর্নীতির জাতাকল, রাজনীতির জাতাকলে পিছছে এই সব চাকরিহারারা? সুকান্তবাবু। অঞ্জন, প্রথমে বলতে চাই, তিনি যেটা বললেন অ্যাকচুয়ালি যে কোনো বিচার বিভাগ, আমাদের আইন বিভাগ, শাসন বিভাগ, তিনটে বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে বিচার বিভাগ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এখনকার দিনে আকচার ঘটে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রভাব, যে আমরা যখন তখন বিচার বিভাগকে নিয়ে বিভিন্ন মন্তব্য করি, কিন্তু এটাও ভাবা উচিত যে বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দিচ্ছেন, এবং এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও
পরিষ্কার বলেছেন তিনি রায়টা মেনে নিচ্ছেন, রায় দেখে তারা সিদ্ধান্ত নেবেন। আরেকটি কথা বলেছেন, এর দুটি দিক রয়েছে, তবে তিনি যাদের চাকরি গিয়েছেন তাদের পাশেই থাকবেন এটা বলেছেন। কখনোই কিন্তু বিচার বিভাগের বিপক্ষে গিয়ে বা বিচার বিভাগের রায় মানছি না এই কথা কিন্তু তার মুখ থেকে শুনিনি। এটা উনি কিভাবে বললেন উনি জানেন। এটা এবার দ্বিতীয় প্রসঙ্গে আসছি, যেটা হচ্ছে যে এই 26,000 যে চাকরি বাতিল, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা অঞ্জন। দেখো এখানে কিন্তু মেনলি কারা যোগ্য কারা অযোগ্য এই মাপকাঠি বাঁধার বা মাপকাঠিতে আসার বা সিদ্ধান্তে আসার জন্য কিছু ইয়ারস্টিক দরকার। সেগুলোতে দেখা গিয়েছে যে যে ওএমআর শিটগুলো প্রয়োজন ছিল, যেগুলোকে মানে রিলায়েবল সোর্স হিসেবে ভাবা হয়েছিল, সেগুলো তো নেই। এবার যোগ্য অযোগ্যের যখন তুমি ভাগ করতে পারবে না, হাইকোর্ট অলরেডি বলে দিয়েছিল। তো সেটাই কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট মানে প্রধান ধর্মাধিকরণ শীর্ষ আদালত, তার রায় দিতে গেলে একটা সবকিছু বাদী বিবাদী বিভিন্ন পক্ষের বক্তব্য শোনা, কারণ এখানে স্কুল সার্ভিস কমিশন আছে, উচ্চশিক্ষা দপ্তর রয়েছে, তারপর চাকরি হারারা রয়েছে। সুতরাং এই শুনানিটা শুনে যখন তারা সঞ্জীব খান্না যখন বুঝতে পারলেন যে এই যে যোগ্য এবং অযোগ্য এটা ঠিক কিভাবে ভাগ করবে, সেটা ভাগ করবার জন্য এসএসসি কে তারা বলেছিল। এসএসসি কোনো উত্তর দিতে পারেনি যোগ্য অযোগ্যের ভাগ করতে। সুপার নিউমেরিক পোস্টের ব্যাপারেও এসএসসি কোনো উত্তর দিতে পারেনি, এবং কেন তৈরি করা হয়েছিল তার কারণও এরকম বলা হয়েছিল না কিছু ছেলে মেয়ে চাকরি পাবে, তারও কিন্তু কোনো গুরুত্বপূর্ণ যুক্তি দেখাতে পারেনি। তাহলে তুমি তাহলে কি করবে সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়টা ওই হাইকোর্টের রায়েরই প্রতিফলন। কারণ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এরা তো কে আজকে কার বাড়িতে মানে একটা সংসার শেষ হয়ে যাচ্ছে বা কার চোখের জল পড়ছে সেটার থেকেও গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ। আর সুপ্রিম কোর্ট কিন্তু ওই জায়গায় ভাববে না। তো সুতরাং তিনি যেটা বললেন আমার কো প্যানেলিস্ট একটু আগেই, তিনি কিন্তু একটু ভাবনা চিন্তা করে বলা উচিত। কারণ সুপ্রিম কোর্ট যখন কোনো রায় দেয় আপনি বক্তব্য রাখতেই পারেন, কিন্তু এই জাজমেন্ট কোথাও কিছু তার জন্য যুক্তি দিন। আপনি কেন আপনি বলছেন যে সুপ্রিম কোর্টের রায় ঠিক নয়, তাহলে সেই যুক্তিগুলো পরপর সাজিয়ে বলুন। আমি তো বলে দিলাম যে সুপ্রিম কোর্ট কি কারণে এই রায়গুলো দিয়েছে। এবং তোমার কথা হচ্ছে দেখো, তুমি ওএমআর শিট যদি ধ্বংস করে দাও তাহলে তুমি প্রমাণ কোথা থেকে পাবে বলো? তাহলে আজকে এই যে চাকুরি হারা, দেখো তারা তো তাদের পরিবারকে একদম হোম লোন আছে, কত কষ্ট করে। সুকান্তবাবু কিছু কাউন্টার অ্যাটাক করতে চাইছেন তৃণমূল কংগ্রেসের গৌরাঙ্গবাবু কি বলতে চাইছেন একটু বলুন, শুনবো, বলুন। 8 বছর 10 বছর পরে এসে ওএমআর সিট কেঁচো খুঁড়তে যাচ্ছেন। ওএমআর সিটের নিয়ম রয়েছে, 1 বছরের মধ্যে ওটাকে নষ্ট করে দিয়ে নতুন করে আবার যখন তৈরি হবে তার জন্য তৈরি করা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সুপার ডিমিনিটেড পোস্টে কাউকে নিয়োগ করা হয়নি। তৃতীয় পয়েন্ট আমাদের যেটা গুরুত্বপূর্ণ, যোগ্য অযোগ্যদের যে লিস্ট চাওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট চেয়েছিল, ডিভিশন বেঞ্চ চেয়েছিল, সেই যোগ্য অযোগ্যদের লিস্ট তৈরি করে দেওয়া হয়েছিল। 21,000 আর 5,000, 21,000-এর চাকরি বহাল রেখে যদি 5,000 নিয়ে যদি জাজমেন্টটা হতো তাহলে আমরা এই জাজমেন্টটাকে মেনে নিতাম। সরকারও এর জন্য তৈরি ছিল, তাদেরকে আবার করে পরীক্ষা নেওয়ানো বা পরীক্ষার ব্যবস্থা করানোর মধ্যে দিয়ে যারা পাস করতে পারতো না, হয়তো কোনো প্রশ্ন নাই। গৌরাঙ্গবাবু, আপনি কোর্টের ভার্ডিক্টের ডিজিটাল কপিটা আমাদের কাছে রয়েছে, তখন প্রশ্ন উঠে, ডিজিটাল কপিটা আমাদের কাছে রয়েছে। আমি আশা রাখি যখন আপনারা এখানে প্যানেল ডিসকাশন করছেন আপনাদের প্রত্যেকের কাছে হয়তো এটা রয়েছে। আমি আশা রাখি যদি না থাকে অন্তত দেখে নেবেন 25 নম্বর পয়েন্ট, 26 নম্বর পয়েন্ট, 27 নম্বর পয়েন্ট এবং তার সঙ্গে সঙ্গে 37 নম্বর পয়েন্ট, 45 নম্বর পয়েন্ট। আমি একদম ইন্ডিকেট করে বললাম 25, 26, 27, 37 এবং তার সঙ্গে সঙ্গে 45 নম্বর পয়েন্টটা একটু ভালো করে পড়বেন। গৌরাঙ্গবাবু, আপনি যতগুলো যুক্তি দিচ্ছেন সেই যুক্তির নিশ্চয়ই কাটবেন, বিজেপিও রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, রতনবাবুও রয়েছেন, প্রত্যেকে কাটবেন। কিন্তু আমার কাটাকাটির মধ্যে আমি থাকতেই চাইছি না। আমার মূল বিষয় হচ্ছে চাকরি হারারা চাকরি হারিয়েছে এবং রাজনীতিটা প্লিজ করবেন না, প্লিজ করবেন না। গৌরাঙ্গবাবু, রাজনীতিটা করছেন আপনারা, অন স্পট করছেন, এখনো করছেন। আমি বারংবার বলেছি এখানে রাজনীতি করার জায়গা নয়, রাইট অ্যানালিসিস করুন। গৌরাঙ্গবাবু, সুকান্তবাবু যা বলতে চাইলেন তার সঠিক ব্যাখ্যা দিন। আপনি বলছেন ওএমআর শিট ডিস্ট্রয় করা হয়ে যায়, সব মানছি, তাহলে কোর্টের ভার্ডিক্টটা কি একেবারে ভুল?
25, 26, 27, 37, 45 সব ভুল, শুধু আপনারা ঠিক বলছেন। আমি আপনাকে একটা কথা বলি। কথাটা হচ্ছে সবসময় মনে রাখবেন যে চাকরি যাদের গেছে তাদের নিয়ে, যারা চাকরি খাওয়ার জন্য কংগ্রেস, সিপিএম, বিজেপি উঠে পড়ে লেগেছে বাংলায় চাকরি নষ্ট করে দেওয়ার জন্য, চাকরি বন্ধ করার জন্য, এবং যারা চাকরি দিতে চায় না কারণ তারা জানে যে চাকরি হলে পরে এই সরকারের প্রোগ্রেস হবে, তো যারা চাকরিটাকে বন্ধ, তাদের জন্য চিন্তা করা বিষয় প্রোগ্রেসটা নাই। কিভাবে হবে গৌরাঙ্গ বাবু? চাকরি পেলে প্রোগ্রেস হবে, নাকি সোজা কথায় বিরোধীদের ভাষায় কাটমানি পেলে সরকারের উন্নতি হবে, কোনটা? করে দিয়েছিল। আচ্ছা অঞ্জন বাবু বলুন তো, এটা তো বেতন বন্ধ করার অর্ডার দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার কি বেতন বন্ধ করেছে? রাজ্য সরকার বহাল তবিয়তে বেতন চালিয়েছে। কারণ শিশুদের শিক্ষার জন্য, কারণ 9, 10, 11, 12 যারা রয়েছে তাদের একটা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে যারা বাংলার শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করতে যাচ্ছে, যারা বাংলার শিক্ষা ব্যবস্থাকে, তাদেরকে বেতন বন্ধ করতে পারছে। বেতন একজনের বন্ধ হয়নি, চাকরিও 3 মাসের মধ্যে পুনর্বহাল সেই ডিপার্টমেন্টে, সেই জায়গায়, সেইখানেই থাকবে পুনর্বহাল। বেশ, আমাকে এখানে আলীবাবুর কাছে যেতেই হবে। রাজনৈতিক ডিবেট না চাইলেও কেমন যেন একটা রাজনীতির গন্ধ পাই সব সময়। আমি জানি না রাজনীতি থেকে কেউ বেরোতে পারেন না নাকি বেরোতে চান না। আমি এখানে আলীবাবুর কাছে অবশ্যই যাব। আলীবাবু, গৌরাঙ্গবাবু যা বলছেন সেই অনুসারে আপনারাও কি একই রকমভাবে বিচার ব্যবস্থাকে প্রভোগ করবার চেষ্টা করছেন? সোজা কথা সোজাভাবে, সাদাকে সাদা, কালোকে কালো, কি চাইছেন? পরিষ্কার বিচার ব্যবস্থাকে আমরা সম্মান জানাই। মহামান্য সুপ্রিম কোর্ট, মহামান্য হাইকোর্ট যে এই চাকরি প্রার্থীদের উপরে যে রায় দিয়েছিলেন, বিশেষ করে আজকে যে রায়টা হয়েছে, আমরা এই রায়কে আমরা সমর্থন জানাচ্ছি ভারতীয় জনতা পার্টি। কেন? যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এসএসসি পর্ষদ চাকরি বিক্রি করেছে। চাকরি যে বাতিল হয়েছে সেটাকে আপনারা সমর্থন করেন? যোগ্য যারা চাকরি হারিয়েছে তাদেরকেও সমর্থন করেন? না, দাঁড়ান না, গৌরাঙ্গবাবু আগে আমরা বলছি তো যে সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন করবো না। তা কার রায়? ওই গৌরাঙ্গ বাবুর রায়কে সমর্থন করবো না? কি বলছেন আপনি? আমরা কি গৌরাঙ্গ বাবুর রায়কে সমর্থন করবো? আমরা মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন করছি। দ্বিতীয় যেটা বিষয়, এখানে চাকরি বিক্রি করা হয়েছে, গৌরাঙ্গ বাবু বলুক ওনার সুপারিশে কয়জনের চাকরি হয়েছে, এটা আগে উনি বলুক। আমরা চাই যারা যোগ্য, যারা চাকরি করে, যারা যোগ্য ব্যক্তি, যোগ্য যারা শিক্ষক, তাদেরকে এখানে তৃণমূল কংগ্রেস অযোগ্যদের চাকরি দিয়ে এদেরকে সারা লাইফটাই ধ্বংস করে দিল এই যোগ্যদের। আজকে আমরা যোগ্যদের প্রতি যথেষ্ট সমবেদনা জানাচ্ছি। কেন? যে এদের বহু কষ্ট করে পড়াশোনা করে আজকে এরা বঞ্চিত হয়ে গেল। কাদের জন্য? এই সমস্ত পাপী পার্থ চট্টোপাধ্যায়ের জন্য, এই সমস্ত পাপী কল্যাণময় গাঙ্গুলির জন্য। এরা কারা? এরা রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন এই আমাদের পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তীতে তিনি ট্রান্সফার হয়ে শিল্পমন্ত্রী হয়ে গেলেন। কেন? যে চাকরি ইনি বিক্রি করে যান, তার বাড়িতে তার বন্ধুর কাছ থেকে 55 কোটি টাকা বা 50 কোটি টাকা পাওয়া গেছে। তিনি আজকে জেলে আছেন। আজকে সেই কারণে আমরা বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী এড়াতে পারবে না। মুখ্যমন্ত্রী নিজে এই চক্রের সঙ্গে যুক্ত। আমি আজকে অন দা রেকর্ড আমি আপনাদের কাছে বলে গেলাম, মুখ্যমন্ত্রী নিজে যুক্ত। কারণ তিনি বলেছেন 75% আমাকে দিন, 25% আপনারা নিন। এই কথা মুখ্যমন্ত্রীর স্বয়ং বক্তব্য। আলীবাবুর কথা কিছুক্ষণের জন্য যদি আমরা ফেলেও দিতাম, আমরা যদি আলীবাবুর কথা নাও মানতাম, এ জায়গায় বিজেপি, কংগ্রেস, সিপিআইএম অনেকে অনেক কিছু বলবে, বলাটাই স্বাভাবিক। বিরোধীরা বলবে, বিরোধীরা বলার সুযোগ পেয়েছে, কিন্তু বিশ্বাস করুন এই জায়গাতে আমরা যেতাম না যদি কিনা চাকরি হারাদের মুখ থেকে একই কথা না আসতো। আলীবাবু আসছে, কিন্তু চাকরি হারাদের মুখ থেকে একই রকম কথাই শোনা যাচ্ছে যেরকমটা আলীবাবু বলছেন। গঙ্গোপাধ্যায় 5000-কে বাতিল করে দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার কেন 5000-কে মেনে নিয়ে কেন ওখানে হাইকোর্টের স্টপ হলো না? ওরা কেন সুপ্রিম কোর্টে গেল? এই জবাবটা গৌরাঙ্গ বাবুকে বলুন। আমি অবশ্যই গৌরাঙ্গ বাবু থেকে উত্তরটা নেব, কিন্তু যেটা বলছিলাম আলীবাবু আসছি আপনার কাছে, ডিবেটে করার সুযোগ পাবেন, আমাকে রতনবাবুর কাছেও একটু যেতে হবে। কিন্তু তার আগে এই যে আলীবাবু বলছেন না, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলছেন, কখনো গৌরাঙ্গবাবু একটু হয়তো ভুল করেও ফসকে বলে ফেলেছিলেন যে কেঁচো খুঁড়তে কেউটে। আমরা জানি না কেঁচোই কে, কেউটেই বা কে, কিন্তু প্রশ্ন হচ্ছে সরাসরি চাকরি হারা কি বলছে একবার ভেবে দেখুন। তারাও বলছেন, এই আলীবাবুর কথার সুরে একেবারে সুর মিলে যাচ্ছে।
সে জায়গায় চাকরি হারারা কি বলছেন একবার শোনাই আপনাদের, দেখুন। চাকরি হারারা কি বলছেন শোনাবো। ঠিক এই জায়গায় সুকান্ত মজুমদার চাকরিহারারা কি বলছে সেটাও আপনাদের সামনে রাখবো, কিন্তু এই মুহূর্তে সুকান্ত মজুমদার যে বিস্ফোরক বক্তব্য রেখেছেন সেটাও আপনাদের সামনে রাখছি, দেখুন। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এই যে সিদ্ধান্ত, তাদের যে ভার্ডিক্ট এলো এবং প্রায় 26,000 মানে অ্যাকুরেটলি বলতে গেলে 25,753 জনের চাকরি চলে গেল, যারা 2016 সাল থেকে চাকরি করছিলেন, যাদের পরিবার আছে, বিয়ে থা হয়েছে। আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল, এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না। শুধু অযোগ্যদের যেত, যোগ্যরা বহাল তবিয়তে চাকরি করতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির এই দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর, জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা খুব শীঘ্রই এর বিরুদ্ধে পথে নামছি। ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে আন্দোলন করবে। রামনবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে এর বিরুদ্ধে নামবে। আমি রামনবমীর প্রসঙ্গে অবশ্যই আসবো, কিন্তু তার আগে আমি রতনবাবুর কাছে যাব। রতনবাবু, আপনি একজন পেশায় অধ্যাপক, আমি তাই আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, শিক্ষা জাতির মেরুদণ্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8টি ভাষা জানেন, মুখ্যমন্ত্রী ক্লেম করেন, এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে 80 থেকে 90 মার্কস দিয়ে দেওয়া হয়। এবং ঠিক সে জায়গায় এই রাজ্যে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী 8টি ভাষা জানেন, তিনি নাকি নিউরো সায়েন্স না কি সব সায়েন্স নিয়েও নাকি পড়ছেন, আমি যদি খুব ভুল না হই, সম্ভবত ও না, অ্যাস্ট্রো সায়েন্স নিয়ে তিনি পড়ছেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এই 80 থেকে 90 মার্কস পাঠিয়ে দেওয়ার একটা চেষ্টা, এত কিছু হচ্ছে রাজ্যে, সে রাজ্যেই যোগ্য অযোগ্যের তকমা লাগে। কে যোগ্য কে অযোগ্য এই চাল কাকড় বাছার প্রক্রিয়াই বা কেন আসবে রাজ্যে? মুখ্যমন্ত্রী এত এডুকেটেড। রতনবাবু। হ্যাঁ অঞ্জনদা, সকলকে শুভ সন্ধ্যা। টাইপ টিভি চ্যানেলে যারা আছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। খুব মানে এমন একটা শো করছেন আজকে, খুবই খারাপ লাগছে যে প্রায় 26,000 ছেলে মেয়ে যারা চোখে অনেক স্বপ্ন নিয়ে আজকে এই শিক্ষকতার, না রতনবাবু, সবার জন্য চোখে জল ফেলবেন না, এর মধ্যে অযোগ্যরাও রয়েছে। আমি বলি যে এই রাজ্য সরকার এত পাপ করেছে, মানে কি বলবো অঞ্জনদা, যে মুখ্যমন্ত্রীর যেই পদটা আজকে আপনাদের চ্যানেলে বলছি, আজকে যদিও বলার ইচ্ছা নাই তবুও বলতে বাধ্য হচ্ছি, যে যেই মুখ্যমন্ত্রী চেয়ারের পদটায় যিনি বসে আছেন তিনি একজন অযোগ্য। এবং উনি 8টি ভাষা জানেন। রতনবাবু, আপনি জানেন? হ্যাঁ, কি বলছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8টি ভাষা জানেন, অত্যন্ত যোগ্য। 8টি ভাষা কেন, উনি 50টি ভাষা জানেন, উনি অনেক কিছু জানতে পারেন। কিন্তু আজকে বলুন তো, যে ছেলে মেয়েগুলো যাদের আলাদা করা গেল না, আচ্ছা আমি মেনে নিলাম অঞ্জনদা যে ঠিক আছে, যে তাদেরকে সুপ্রিম কোর্ট সময়
রতনবাবু নেটওয়ার্ক কোনো কারণে ফেল করেছে, আমি অবশ্যই রতনবাবুর কাছে আসবো, কিন্তু তার আগে আমি চাকরিহারাদের কথা বলছিলাম। চাকরিহারারা কি জানাচ্ছেন একবার শোনাই, দেখুন। উনি হয়তো এটাই চেয়েছিলেন যার জন্য এতটা খুলেআম দুর্নীতি হয়েছে, না হলে হতো না। উনি কি জানতেন না? সত্যি কথা বলুন তো, এই রাজ্যে আমাদের একটা পাতা নড়ে না ওনার মানে অগোচরে। উনি জানতেন না যে এইসব জিনিসগুলো হচ্ছে? শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, লজ্জার বিষয়। কতটা লজ্জার বিষয় এটা, হ্যাঁ? লজ্জা করে না? ওকে তো 7 বার মানে ফাঁসি দেওয়া উচিত ছিল। জেলে কি করছে ও? বেঁচে আছে কেন এখনো? কি শাস্তি হয়েছে ওর? জেলটা ওর জন্য উপযুক্ত জায়গা নয়। উনি জানতেন না এই এত দুর্নীতি হলো কি করে? উনার প্রশ্রয় ছাড়া কি হয়েছে? তাহলে আমরা কি করব? কিন্তু মনে বিশ্বাস ছিল যে বিচার ব্যবস্থা বলে কিছু এখনো বেঁচে আছে, সেটার ওপর বিশ্বাস এবং সম্মান সব কিছুই ছিল। আজকে সেগুলো সবই গেল। তাহলে তদন্ত করার দায়িত্ব সিবিআইয়ের হাতে ছিল, আরও অনেক সংস্থার হাতে ছিল। তারা যদি ব্যর্থ হয়, তাদের ব্যর্থতার দায় কি আমাদের? তার জন্য আমরা এইভাবে ভুগবো? এত বছর ধরে চাকরি করার পরে চাকরি চলে যাওয়া এইভাবে, এটা কি সম্ভব? যোগ্য অযোগ্য আলাদা করতে কারা পারলো না? এতে তো আমাদের কোনো দায় ছিল। চাকরিহারারা বলছেন 7 বার ফাঁসির কথা, আর পেছন থেকে কিছু মন্ত্রীরা বা কোনো নেতা মন্ত্রীরা তারা পেছন থেকে কাঁশি দিচ্ছেন, বলছেন এটা নিয়ে নতুন একটি রাজনীতি করার জায়গা তৈরি হয়ে গেল। রতনবাবুর কাছেই আসবো। রতনবাবু বলুন। দেখুন অঞ্জনদা, আজকে আপনি যে বাইকটা দেখালেন, যে ভাবা যায় যে ভাববেন না কিন্তু যারা- বিজেপির ক্যাডার কিংবা কংগ্রেস বা সিপিআইএম এর ক্যাডার, গৌরঙ্গবাবুর হাসি দেখে ওটাই অন্তত মনে হচ্ছিল আমার। রাজনীতির কথা নয় অঞ্জনদা, রাজনীতির কথা নয়। আজকে যোগ্য অযোগ্য আলাদা করতে পারলো না, শুধুমাত্র দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, শুধুমাত্র টাকা রোজগার টাকা রোজগার টাকা রোজগার। আজকে তার মধ্যে যে সমস্ত যারা যোগ্য, আজকে যারা যোগ্য তারাও অযোগ্য তালিকায় তাদের জীবনটা শেষ হয়ে গেল। আজকে এই দায় কে নিবে? আজকে উনি বলছেন যে 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা সভা করবেন বা কি করবে শিক্ষামন্ত্রী, এবং সভা করবেন বলেননি, উনি বৈঠক করবেন। সেখানে অযোগ্য, হ্যাঁ অযোগ্য যারা বাদ গেছে তাদের নিয়ে কথা বলবেন। কেন আজকে আপনার এই চ্যানেল থেকে আমরা প্রতিদিন আপনাদের শোয়ে আমরা বলেছি যে যারা রাস্তার মধ্যে বসে আছে যোগ্য প্রার্থীরা, যারা চাকরি দিয়েছিল তাদের ডকুমেন্টস আছে, কাগজপত্র সব আছে, তারা প্রশ্ন উত্তর দিয়েছে সঠিক, তারা বলছে আমাদের সাথে কথা বলুন, আমরা যোগ্য। তাদের চোখের জল কোথায় যাবে অঞ্জনদা? এত বড় পাপ ধর্মে সরবে না। আজকে উনি নিজেকে বলেন বিধানসভায় যে আমি ব্রাহ্মণের সন্তান। ব্রাহ্মণের সন্তান আপনি এই যোগ্য, এই যে নিরপরাধ ছাত্র ছাত্রী যুবকদের আপনি পিন্ডি খেয়ে বেঁচে থাকুন, আপনি পিন্ডি খেয়ে বেঁচে থাকুন। আজকে বাংলার যে সমস্ত মায়েদের আপনি চোখের জল ফেলছে, যারা কাউরি বাবা হয়েছে, ছোট ছোট শিশু আছে তাদের ফ্যামিলিতে, যারা যোগ্য তাদেরকেও আপনি বলির পাঠা করে দিলেন। এই বাংলা কোথায় চলেছে অঞ্জনদা? এই বাংলার দৃশ্য আজকে সারা ভারতবর্ষের মানুষ ছিছি করছে যে কি একটা সরকার চলছে, সেখানে সবকিছুতে দুর্নীতি আর শুধুমাত্র রাহুল গান্ধী বাদ দিয়ে, রতনবাবু শুধু রাহুল গান্ধী বাদ দিয়ে বোধহয়, কারণ রাহুল গান্ধী তো এখনো পর্যন্ত কোনো দুর্নীতিতে এই সরকার ভর্তি হয়ে গেছে সমস্ত দপ্তরে, মন্ত্রী থেকে কংগ্রেসের চিন্তা করা, কংগ্রেসের পেছনে মানুষের সমর্থন কোনো কিছু নেই। বেশ, কংগ্রেসের এটি ছবি আপনাদের দেখাবো যেখানে কার্যত রায়গঞ্জের ছবি আপনাদের সামনে রাখবো। গোটা ফ্যামিলিতে, গোটা পরিবারের মধ্যে একজন মাত্র সম্ভবত আর্নিং পার্সন, তার চাকরিটা গিয়েছে এবং তার বাবা ক্যান্সার আক্রান্ত। আপনারা এখানে রাজনীতি করছেন, গৌরাঙ্গবাবু নানান বক্তব্য রাখছেন, রতনবাবুও রাখছেন, আদিবাবুও রাখছেন। আমি ঠিক এখানে একটু শোনাই বক্তব্যটা। রতনবাবু, আপনি আরও অনেক বলার সুযোগ পাবেন, বিশেষ করে আজকে একটু চাকরিহারাদের কথাগুলো একটু শোনাবো। আপনার নাম? আমার নাম কৃষ্ণ মৃত্তিকা নাথ। আমি চাকরি সূত্রে উত্তর দিনাজপুরে, আমার বাড়ি উত্তর 24 পরগনা। আমি 2016 সালের এসএলএসটি জয়েনিং, 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্সটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি। আপনি কতটা যোগ্য? আমি অবভিয়াসলি, কারণ আমি ইউনিভার্সিটি টপার। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট।
আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি, তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এত বড় মানসিক একটা কাজ, এত বড় অপমান সামাজিক, কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না। আমি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি। এরপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, যেখানে আমি একজন গভর্নরের কাছ থেকে আমি স্নাতক স্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছি, তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয়, তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না। এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক, এটা মেনে নেওয়া যায় না। গাফিলতিটা কোথায় বলে মনে হয়? আর কি বলবো, সবটাই আপনারা জানেন, কেনই প্রশ্ন করছেন? আর কিছু বলবার আছে? কারা বেছে দিতে পারে যে কে যোগ্য কে অযোগ্য? সেটা তো দেখুন, যখন আমরা বাইট শোনাচ্ছি তখনও আপনাদের রাজনৈতিক বক্তব্য শেষ হচ্ছে না। আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, কাইন্ডলি এবার অন্তত বন্ধ করুন নিজেদের রাজনৈতিক বক্তব্য, অন্তত একটু মানবিকতার খাতিরে রাজনৈতিক বক্তব্যটা বন্ধ করুন, তারপরে যথেষ্ট বলার সুযোগ পাবেন, আমি দেব। কাইন্ডলি গৌরাঙ্গবাবু, হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ থামুন থামুন। গৌরাঙ্গবাবু, আপনার ষড়যন্ত্র আপনি আপনার কাছে রাখুন, কাইন্ডলি থামুন প্লিজ, না হলে পিসিআর কে এবার বলবো আপনার ফেরা ডাউন করতে, প্লিজ। আরে তা ডাউন করবেন গৌরাঙ্গবাবু, আমি আপনাকে রিকোয়েস্ট করছি হাত জোর করে, আমি রিকোয়েস্ট করছি, কাইন্ডলি থামুন, অন্তত এখানে রাজনীতিটা বন্ধ করুন প্লিজ। আমি পিসিআর কে বলবো ফেরা ডাউন করতে গৌরাঙ্গবাবু, প্লিজ, আমি বাধ্য হলাম। দেখুন, আমি তো প্রথমে হাত জোর করে ক্ষমা চাইছি, আমি হাত জোর করে ক্ষমা চাইছি সেই মহিলার কাছে, সেই শিক্ষিকার কাছে, যাকে আমরা প্রশ্ন করতে বাধ্য হচ্ছি আপনি কতটা যোগ্য। বিশেষ করুন, আমাদেরও কিছু করার নেই, আমরা সংবাদ মাধ্যম, আমাদেরকে এই প্রশ্নটা করতে হচ্ছে, তার কারণ যোগ্য অযোগ্য বিচার যেমন বিচারপতিরা করতে পারছেন না, আমরাও বিচার করতে পারছি না, আমাদের বিচার করার সেই রাইটস নেই, আমাদের প্রশ্ন করতে হচ্ছে। সেই সংবাদ মাধ্যমের কর্মী, আমার বন্ধু, আমার ভাই যারা প্রশ্নটা করছেন তাদের হয়ে ক্ষমা চাইছি, কিন্তু বিশ্বাস করুন আমাদের কিছু করার নেই, প্রশ্নটা করতে হচ্ছে। কিন্তু এই কাতর আর্তনাদ অন্তত প্রমাণ করে দিচ্ছে যে তিনি যোগ্য, হয়তো তিনি যোগ্য। আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য তিনি অযোগ্য বা যোগ্য যাই হোক না কেন, কিন্তু তার বাবা ক্যান্সার আক্রান্ত। আমি জানি না, আমি শো করছি, এখনও করতে হচ্ছে আমাকে। এই প্যানেল ডিসকাশন যত তাড়াতাড়ি শেষ হবে আমি তত তাড়াতাড়ি একটু রিলিফ পাই, সত্যিই খুব খারাপ লাগছে। আমি ঠিক এখানে সরাসরি রতনবাবুর কাছে যেতাম, তার আগে আমাকে গৌরাঙ্গবাবুর কাছে একটু যেতেই হবে। গৌরাঙ্গবাবু, রতনবাবু অবশ্যই আসবো, আমি আসবো রতনবাবু, তার আগে গৌরাঙ্গবাবুর একটু ব্রিফিংটা জেনে নিই, কি বলতে চাইছেন তিনি, এরপরেও কি বলবেন গৌরাঙ্গবাবু? কি এই সরকার, আমি বলছি আমাদের মামাটি মানুষের সরকারের সময় যত ধরনের চাকরি হয়েছে যোগ্যতার ভিত্তিতে হয়েছে। যারা বলতেছে টাকার বিনিময়ে হয়েছে, তারা একটাও প্রমাণ দেখাক যে টাকা লেনদেন হচ্ছে বা টাকার ভিত্তিতে হয়েছে। যার প্রমাণ এখন পর্যন্ত সিবিআই, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কোথাও সব কাল্পনিক ভাবে তৈরি করা। ভোটের আগে 2026-এর ভোটের আগে টিকিয়ে থাকার জন্য, জিতে থাকার জন্য মানুষের রিপোর্টটাও ভুল, সেটাও ভুল। আমি শেষ করে নি, তারপরে আপনি প্রশ্ন করবেন। প্রশ্ন আপনি যদি ভুল কিছু বলেন সেক্ষেত্রে প্রশ্ন আপনি অবশ্যই আপনাকে ফেস করতে হবে গৌরাঙ্গবাবু, যা খুশি তাই বলা যায় না প্যানেল ডিসকাশনে, প্লিজ। 2-4 জন যদি অযোগ্য থাকে তা সেটাও শুভেন্দু অধিকারী যে নেতার মাধ্যমে, মন্ত্রীর মাধ্যমে গেছিল, তা এখন বিজেপির ওয়াশিং মেশিনে বিজেপির বড় নেতারা এর সাথে যুক্ত ছিল, যারা 2009 সাল থেকে তাদের নিজস্ব ব্রিফিং অনুযায়ী, তাদের নিজস্ব কথা অনুযায়ী আগে থেকেই বিজেপির সাথে তলে তলে যুক্ত ছিল। সরকারকে ডুবানোর জন্য বিভিন্ন ভাবে নাম রিকমেন্ডেশন করার চেষ্টা করেছিল, 2-4 জনকে ম্যানিপুলেট। 95% বা 6% বা 70 বা 97% ছিল ফেয়ার, এবং যে চাকরি এই যে দেখছেন না, মেডেল রাজ্যপালের কাছ থেকে। তারপরে গৌরাঙ্গবাবু, আপনাদের মনে হয় না এবার অন্তত একটু আত্মসমালোচনা করা দরকার? শুভেন্দু অধিকারীর দিকে তো আঙুল তুলবেন, তার কারণ আপনাদের সরকার চলছে গৌরাঙ্গবাবু, অন্যের দিকে আঙুলটা কেন তুলছেন? পার্থ চট্টোপাধ্যায় সম্বন্ধে অন্তত একটি কথা বলুন মানবিকতার খাতিরে, যে তিনি হয়তো ভুল করে ফেলেছেন, একটু বলে ফেলুন না। সাধারণ দর্শক দেখছে, অন্তত আপনার ভাবমূর্তিটা সঠিক থাকবে, তৃণমূল কংগ্রেসের না থাকুক, অন্তত আপনার ভাবমূর্তিটা সঠিক থাকবে।
যেতে পারবে না। মানবিকতা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে বলে এখন পর্যন্ত তারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট রায় দিয়েছিল তাদের বেতন বন্ধ করে দেওয়া। সরকার 1 তারিখে বেতন চালিয়ে দিচ্ছে এবং এদের চাকরি সেই ডিপার্টমেন্টে সেই জায়গায় সেই পোস্টে থাকবে। মানবিকতা রয়েছে, এই সরকারের যে মানবিক মুখ রয়েছে বেশ অঞ্জনদা, আমি 1 মিনিট কয়েক সেকেন্ড সুযোগ দেবো, কিন্তু আমাকে সুকান্ত বাবুর কাছে একটু যেতেই হবে, কারণ সুকান্ত বাবু একদমই সময় পাচ্ছেন না। আমাকে একটু যেতেই হবে সুকান্ত বাবুর কাছে। সুকান্ত বাবু, গৌরাঙ্গ বাবু বলছেন যে মানবিক, আমরা কিছুক্ষণের জন্য মেনেও নিচ্ছি মানবিক, তার কারণ যখন হাইকোর্ট বাতিল করে দেয় তারপরেও এখনো পর্যন্ত তারা স্যালারি পাচ্ছিলেন, মেনে নিচ্ছি মানবিক মুখ্যমন্ত্রী। 7 তারিখে তিনি বৈঠক করবেন, মেনে নিচ্ছি মানবিক মুখ্যমন্ত্রী। কিন্তু তার সঙ্গে সঙ্গে এসএসসি যে হলফনামা দাবি করেছে, এসএসসি যে হলফনামার কথাগুলো বলছে, গৌরাঙ্গবাবুর কথা অনুসারে তো তাহলে হয় এসএসসি ভুল বলছে, নয় রাজ্য সরকার ভুল বলছে, নয় গৌরাঙ্গবাবু অন্য কিছু ডেফিনেশন নিজের মতো করে ভাবছেন, শুধুমাত্র ডিফেন্ড করবেন বলে, ডিফেন্ড করতে এসছেন বলে ডিফেন্ড করছেন। সুকান্তবাবু, দেখো অনেকগুলো কথা গৌরাঙ্গবাবু, বলতে আপনার হবে। নাম সুকান্ত ঘোষ নয়, আমি সুকান্তবাবুকে প্রশ্নটা করেছি, প্লিজ। সুকান্ত মজুমদার কি বললো বা ইসে কি বললো সেটা বড় কথা নয়, আমাদের কাছে কোনো মূল্য নেই। সুকান্ত মজুমদারের কথা, আমি সুকান্ত মজুমদারের কথা বলিনি, আমি সুকান্ত ঘোষের কথা বলেছি, যিনি এখন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাদের প্যানেল ডিসকাশনে বসে রয়েছে। সুকান্তবাবু বলুন, সুকান্তবাবু বলুন। আমি বেশি সময় নেব না। আমার প্রথম যেটা হচ্ছে ঘটনা, যে মহিলা কাঁদছে আমাদের সামনে, সেটা দেখতে একদমই ভালো লাগছে না। কিন্তু এটা আমিও ওনার বক্তব্য, উনি হয়তো খুব বেশি আবেগপূর্ণ হয়ে গেছেন, এর জন্য বলছেন। আমার মনে হয় না যে এসএসসি বা কোনো ক্ষেত্রেই যদি আমি রাজ্যপালের পদকও আমার কাছে না থাকে তাও আমি যোগ্য হতেই পারি, সেটা না যে যোগ্য অযোগ্য সকলেই। কিন্তু এখানে প্রশ্ন, আমি 3টে বিষয় বলবো, 3টে খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা কথা হচ্ছে, তিনি যে বলছিলেন যে মিরর কপির কথা, সেটা কিন্তু যখন প্রধান বিচারপতি জিজ্ঞেস করেছিল যে এসএসসি কে যে কতদিন অবধি পর্যন্ত রাখা যায়, এসএসসি বলেছিল 1 বছর। তখন ওরা প্রশ্ন করেছিল যে আপনারা কাকে দায়িত্ব দিয়েছিলেন এই স্ক্যান কপি রাখার জন্য, তখন সেক্ষেত্রে উত্তর দিয়েছিল আমরা নাইসাকে দায়িত্ব দিয়েছি। এবং সবচেয়ে বড় প্রশ্ন, নাইসাকে যখন দায়িত্ব দেওয়া হয় তার আগে কোনো টেন্ডার করা হয়নি। এবার নাইসার গল্প গেল, এবার নাইসা আবার সেই দায়িত্ব স্ক্যানটেককে দিয়েছিল। এবার স্ক্যানটেককে প্রশ্ন করলো যখন মাননীয় সুপ্রিম কোর্টের যারা বিচারপতি রয়েছেন যে আপনাদের কাছে রয়েছে, তখন স্ক্যানটেক বলছে না, আমাদের কাছে কপি নেই, আমরা স্ক্যান করে ছেড়ে দিয়েছি। তাহলে তখন যেটা মানে একদম শেষ দিকে জাজমেন্টের দেখবে, তখন বিচারপতি বলছেন যে অরিজিনাল কপি আর স্ক্যান কপির মধ্যে একটা ডিফারেন্স আছে, কারণ এর মধ্যে লিখিত পরীক্ষার নাম্বার বাড়ানো হয়েছে, অনেক রকম বিষয় কিন্তু রয়েছে। তো সুতরাং শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। লিখিত পরীক্ষাও নাম্বার বাড়ানো হয়েছিল, এই অভিযোগ রয়েছে। তখন তারা বলছে যে এই দুটো কপি যেহেতু এক নয়, তাহলে হাইকোর্টের জাজমেন্ট ঠিক রয়েছে, কোনো ভুল নেই। এবার একটা লাস্ট বলে আমি শেষ করব। উনি বারবার অনেক প্রশ্ন করছিলেন যে এসএসসি কি বলতে চাইছে, কি বলতে চাইছে না। এবার যখন বলা হলো যে টেন্ডার করার সময় নাইসাকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আপনারা কি ভুল করেছেন, ওরা বলছে হ্যাঁ, আমরা সে সময় কোনো টেন্ডার করিনি। তখন প্রধান বিচারপতি বলেছেন যে তাহলে কিছু গোপন করা হয়েছে। একটা জিনিস পরিষ্কার, যে অরিজিনাল আর স্ক্যান যে শিট তার মধ্যে কিন্তু এক নয়, দুটো আলাদা হতে পারে। আরেকটা যেটা বলা হয়েছে যে যোগ্য অযোগ্য এটাকে কিভাবে মাপকাঠি করা যাবে, হয়তো স্ক্যান কপি, কিন্তু স্ক্যান কপিটা কিন্তু তারা ইয়াস্টিক হিসেবে মানছে না। সুতরাং আমাদের এই দায়বদ্ধতা কিন্তু এসএসসি বোর্ডের উপর বর্তায়। এবার তিনি বলছেন যে এটা পরবর্তীকালে তারা আবার চাকরিতে বহাল হবে, কিন্তু তাদের সামাজিক যে মর্যাদা সেটা তো ক্ষুণ্ণ হলো অঞ্জন। আজকে এতগুলো মিডিয়া তাকে প্রশ্ন করছে, সে যাই হোক, সে গোল্ড মেডেলিস্ট যদি নাও হয়, আজকের দিনে দাঁড়িয়ে চাকরি পেয়ে, আমি যেটাই বলি না কারণ যোগ্য অযোগ্য করার জায়গাটা নেই তো সুপ্রিম কোর্টে। উনি বলছেন সিবিআই কি করবে? সিবিআইর হাতে তো তথ্য প্রমাণ জোগাড় করার আগেই তো তথ্য প্রমাণ থাকছে না, কারণ 1 বছর মধ্যেই ওএমআর শিট ডিস্ট্রয় করা হচ্ছে। তাহলে 2-3 বছর পর কেসটা হয়েছে, তাহলে তুমি বুঝতে পারছো তো, মানে এটা কিন্তু মানে বিচারের বিড়ম্বনা, বুঝলে? বিচার আমরা কি হয়, আমরা যা চাই আমরা পেতে নাও পারি, কারণ এই যে তুমি বললা যে তোমার কাছে তথ্য প্রমাণের জায়গা নেই, তো স্ক্যানটেকের কাছে নেই, নাইসার কাছে নেই, তাহলে কি করবে সুপ্রিম কোর্ট? এটা কিন্তু আমি যা বলেছি ভার্ডিক্টের অংশ ধরে ধরে বলেছি, আমি একটা কিন্তু এর বাইরে যাইনি।
বেশ, একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছি। আপনাদের চারজনকেই এবার 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি আলীবাবুর কাছে যাব শুধুমাত্র একটি প্রশ্ন সংযোজন করে। তাহলে দেখুন আলীবাবু, শাসক বিরোধী তরজা চলে। আমরা মনে করি একটি সুস্থ গণতন্ত্রের ক্ষেত্রে বিরোধীদেরকেও শক্তিশালী হতে হয়। বিরোধীদের ওপর ভরসা যেমন থাকে, একই রকমভাবে শাসকদের ওপরও ভরসা থাকে, তার কারণ শাসক রাজ্য বা দেশটা চালাচ্ছে। আচ্ছা আলীবাবু, এই সময়ও রামনবমীটাই বেশি ইম্পর্টেন্ট ছিল। সুকান্ত মজুমদার বলছেন রামনবমীর মিছিলের পরে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। আচ্ছা, মানবিকতা আগে নাকি ধর্ম আগে? আলীবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। সুকান্তবাবু ঠিকই বলেছে। সুকান্তবাবু অন্যায় কিছু বলেনি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 7 তারিখে উনি একটা কাউন্সিলিং ডেকেছেন, আপনারা জানেন। তারপরে উনি কি বলেন তার পরিপ্রেক্ষিতে আমাদের স্ট্যান্ড জানানো উচিত বলে আমরা মনে করি। সেই হিসাবে রামনবমী হবে 6 তারিখ, স্বাভাবিক কারণে কাল বা পরশু বা 2-1 দিনের ম্যাটার আছে। এই কারণে আমাদের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রামনবমী হবে, তারপরে আমরা আন্দোলনে যাব। আর আমরা যোগ্য যারা ব্যক্তি, যোগ্য যারা মাস্টারমশাই, যোগ্য যারা স্টাফ, তাদের কাছে আমরা বলবো, অনুরোধ করতে চাই আপনাদের মাধ্যমে, যে আপনারা আন্দোলনে নেমে পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে পড়ুন। আপনারা অবিলম্বে যাদের যাদের এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, আপনারা যাদের চেনেন জানেন, আপনারা তাদেরকে গিয়ে আপনারা প্রশ্ন করুন যে কেন তাদের বৈধ চাকরিটা নষ্ট হলো। এবং আমি যোগ্য ব্যক্তিদের অনুরোধ করব, আপনারা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং এ গিয়ে আপনারা তাকে চেপে ধরুন যে আমাদের চাকরির ব্যবস্থা আপনাকে করতে হবে। আমরা সেই কথাই আজকে আপনাদের কাছে বলতে চাই। যেটা গৌরাঙ্গবাবু বললো, উনি একজন শিক্ষক, আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। দীর্ঘদিন ধরে আমরা প্যানেলে আছি, কিন্তু আজকে উনি বাধ্য হয়েছেন যে ওনার আর বলার কিছু নেই। কেন বলার কিছু নেই? যে তিনি বুঝতে পেরেছেন এত বড় স্ক্যান্ডেলিং, এত বড় একটা স্ক্যাম হয়েছে যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আজকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই জন্য ওনাদের আর কোনো বক্তব্য নেই। সেই জন্য চাকরি বিক্রি যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এখনো আপনার কল্যাণময় গাঙ্গুলি, এখনো পার্থ চট্টোপাধ্যায় বহাল তবিয়তে আছে, দলের নেতা হয়ে আছে, দলের নেতা হয়ে আছে। বেশ, রতনবাবু বলুন। যে হ্যাঁ, এই বাংলায় এরকম নিষ্ঠুর, নির্মম, নির্দয় যে মুখ্যমন্ত্রী যিনি আছেন, তার হৃদয়কে কখনো আপনাদের এই চাকরি চলে যাওয়া যোগ্য ছেলেদের, তাদের যে কান্না, সেই মাননীয়াকে স্পর্শ করে না। না হলে বলুন তো, তারা এতবার করে ওনার কাছে আকুতি মিনতি করে বলেছেন যে আপনি আসুন, আমাদের সাথে কথা বলুন, আমরা যোগ্য কিনা আপনি যাচাই করুন। তারপরেও তার কিন্তু কোনো রকম কর্ণপাত তিনি করেননি। তাই আজকে এই ঘটনা, আজকে এই দায় মাননীয়াকে নিতে হবে। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে বলবো আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে, এই ধরনের নিষ্ঠুর নির্মম মুখ্যমন্ত্রী তিনি তার পদ থেকে অবিলম্বে সরে যান। কারণ বাংলার আর কত বেকার যুবক যুবতীদের চোখের জল পড়তে থাকবে, আর কত বেকারের আপনি কর্মসংস্থান তো দিতেই পারবেন না। তাও তারা যে চাকরি পেতে, সেই চাকরিগুলো আপনি তাদেরকে ঠিক মতো আমাদের সময় অত্যন্ত কম, বুঝতে পেরেছি। আমাকে একটু গৌরাঙ্গবাবুর কাছে যেতে হবে। গৌরাঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। গৌরাঙ্গবাবু, আপনার কথা শোনা যাচ্ছে না, আনমিউট করুন প্লিজ। গৌরাঙ্গবাবু, আপনার কথা শোনা যাচ্ছে না, আনমিউট করুন প্লিজ। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। গৌরাঙ্গবাবু, আপনার কথা আপ ডাউন করছে, আপনার কথা। গৌরাঙ্গবাবু, আসছি আপনার কাছে, আপনি একটু নেটওয়ার্ক অবশ্যই দেখুন। আমাকে এখানে সুকান্তবাবুর কাছে যেতে হবে। সুকান্তবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। অঞ্জন, সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে, দেখো আজকে এতদিন পর মুখ্যমন্ত্রী হুঁশ ফিরেছে যে তিনি আজকে এই যারা চাকরি হারিয়েছে তাদের সঙ্গে দেখা করুন। এতদিন কিন্তু বারে বারে তারা রাস্তায় বসেছিল, কিন্তু আমরা এটাই দেখতে খুব লজ্জিত যে একজন মুখ্যমন্ত্রী হোক আর বিরোধী দলের নেতা হোক,
এবং আজকে কংগ্রেসেরও যিনি বসেছেন ওনাকে সম্মান দিয়েই বলছি যে গঠনমূলক বিরোধিতা বা যে বিরোধিতাই হোক না কেন, বিরোধিতা এমনভাবে করা উচিত যেন যারা এই যে আজকে যাদের প্রতি অবিচার করা হয়েছে তাদের পক্ষে আপনারা রাস্তায় থাকা উচিত ছিল। সেটা কিন্তু খুব বেশি দেখা যায়নি। যেটা দেখা গেছে বারবার এই চাকরি প্রার্থীরা যারা বিভিন্নভাবে আন্দোলন করছে, শুধুমাত্র এই আন্দোলন নয়, কিন্তু বারবার শিক্ষকদের পাশে কিন্তু আমরা না মুখ্যমন্ত্রীকে দাঁড়াতে দেখেছি, বিরোধী দলনেতা এখানেও রামনবমীর কথা বলছেন। আমার প্রশ্ন, রামনবমী আমাদের মানে যে জায়গায় প্রয়োজন সেটা হবে ধর্মাচরণ, কিন্তু তাই বলে যোগ্য চাকরি প্রার্থীদের তাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা নেবার কথা যদি প্রথমেই বলতেন, রামনবমীর কথা না বললে সেটা শ্রেয় হতো। কারণ আমি সেই কথাটাই বলছিলাম সুকান্ত বাবু। আমি এখানে গৌরাঙ্গবাবুর কাছে যাবো। গৌরাঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখুন, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন বলুন। দেখুন, বিজেপি ডবল ইঞ্জিন শাসিত করে যে বিজেপি এবং পুনর্গঠন করবে, চাকরি পায়নি তাদের চাকরি নিশ্চিতভাবে আরো সুনিশ্চিতকরণ হবে, 3 মাসের মধ্যেই চাকরি সুনিশ্চিতকরণ হবে। সংক্ষেপে বন্দ্যোপাধ্যায় রয়েছে, কোনো চিন্তা করা দরকার নাই। এর উত্তর সিপিএম, কংগ্রেস, বিজেপি 2026-এর ভোটে অবশ্যই পাবে। যারা মানুষের চাকরি নিয়ে ছেলে খেলা করছে এবং পরিবারগুলোকে, বাংলা পরিবারগুলোকে বিভক্ত করছে, তার উত্তর বেশ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ একটি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। দেখুন, হরিয়ানায় ওম প্রকাশ চৌতালা এবং তার সঙ্গে সঙ্গে ব্যাপক কেলেঙ্কারি। এই ঘটনা শুধুমাত্র একবার এই বেঙ্গলে হলো, বাংলায় হলো এমনটা কিন্তু নয়। এই ঘটনার নজির এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়েছে। কিন্তু শাঁখ দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনই একটি ঘটনাকে কেন্দ্র করে আরেকটি ঘটনাকে কখনোই ডিফেন্ড করা যায় না। আজকের পর্যায়ে দাঁড়িয়ে থেকে ইতিহাস হয়ে থাকবে যে 3রা এপ্রিল 25,752 জন চাকরি যারা সত্যি যোগ্য তাদের মধ্যে রয়েছে, তারা তাদের চাকরি হারিয়েছিল। 3রা এপ্রিল হয়তো সেই সব চাকরিহারাদের যারা সত্যি সত্যি যোগ্য, পরীক্ষা দিয়ে, অ্যাপটিটিউড টেস্ট দিয়ে, ভাইবা ভয়েস দিয়ে তাদের বাড়ির দায়িত্বটা নিয়েছিল, তাদের জন্য ব্ল্যাক ডে। ঠিক যেমনটা কিছুক্ষণ আগে দেখালাম রায়গঞ্জের একটি ছবি, তার বাবা ক্যান্সার আক্রান্ত, তাদের জন্য সত্যি ব্ল্যাক ডে। আজ সত্যি আর বাড়তি কথা না বলে তাদের দায় সত্যি কারা নেবেন, অন্তত 7 তারিখের দিকে চেয়ে আশা রেখে আজকের শো শেষ করছি। এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।